আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সম্পূর্ণ গাইডটি আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি একটা A to Z গাইড বানানোর চেষ্টা করেছি, সেটি আপনাদেরকে একটু একটু করে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওটি আমরা দুইটা সিরিজে ভাগ করেছি। পার্ট 1-এ থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড। এর মাধ্যমে আমি আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের প্রথমে বোঝানোর চেষ্টা করব। তারপরে থাকবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কি, কেন জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন, কোথায় কোথায় পড়া যায়, ভর্তির প্রক্রিয়া ও যোগ্যতা, কেমন ধরনের ভাষার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে আপনার, পড়াশোনার খরচ ও স্কলারশিপ। এই কয়টা আইটেম নিয়ে আমরা পার্ট 1 বানাবো। এবং পার্ট 2-তে থাকবে আপনার স্টুডেন্ট লাইফ ও পার্ট টাইম কাজ করা, গ্র্যাজুয়েশনের পর ক্যারিয়ার এবং আপনার যে বিভিন্ন অপশনগুলো থাকবে সেই সম্পর্কে আলোচনা করব। জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার লং টার্ম যে অ্যাডভান্টেজগুলো থাকবে সেগুলো আলোচনা করব। জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার লং টার্ম যে ডিসঅ্যাডভান্টেজগুলোও থাকবে সেগুলোও আলোচনা করব। তারপরে কিছুটা টিপস ও ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করব, যেমন যেই ভুলগুলো আপনাকে কোনো মতেই করা যাবে না। তারপরে 5টি সাধারণ ভুল মিসকনসেপশন সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং ফাইনালি আপনাদেরকে রিয়াল এক্সপেরিয়েন্সের উপর বেস্ট করে দু একটা স্টোরি বলার চেষ্টা করব। এই হলো এই ভিডিও সিরিজের পার্ট 1 এবং পার্ট 2 এর কন্টেন্টস। আমাদের প্রথমেই ডিসক্লেমার হিসাবে বলতে হবে যে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। ভিডিওটি শুধুমাত্রই আপনাদেরকে ইনফরমেশন শেয়ার এর পারপাসে তৈরি করা হয়েছে। আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি। তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি। আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো, এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব এটা কাদের জন্য এবং কিভাবে আপনি এই কাজটি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। এখানে আমরা দুইটা সিচুয়েশন চিন্তা করেছি। একটা হচ্ছে এ গ্রুপের মধ্যে আছে যেই স্টুডেন্ট কিংবা পার্সনগুলা অলরেডি জাপানে চলে আসছে, তারা এ গ্রুপের মধ্যে পড়বে। এবং বি গ্রুপের মধ্যে আমরা ধরেছি যে পার্সনগুলো এখনও জাপানে আসেনি, তার মানে আপনি এখনও বাংলাদেশে আছেন, আপনি কিভাবে এই পড়াশোনাটা করতে আসতে পারেন, তারা পড়বেন এই বি গ্রুপের মধ্যে। চলুন এবার আমরা দেখি যে পার্সনগুলি অলরেডি জাপানে আছে, এ গ্রুপের সদস্যরা, তাদের প্রসেসটা কেমন হবে। এখানে আমরা দুজন পার্সনকে নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর পার্সনটি হলো সে বর্তমানে বাংলাদেশ থেকে জাপানে এসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করছে। এবং 2 নম্বর পার্সনটি হলো সে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে এসেছে জাপানে এবং জাপানে পড়াশোনা করছে। এই ক্ষেত্রে দুইভাবে সে তার প্রসেসটা আগায় নিতে পারে। যেরকম সে ডাইরেক্ট জাপানিজ কোনো ইউনিভার্সিটিতে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে যেতে পারে, কিংবা সে ভোকেশনাল কোনো স্কুলে আপনার এই জাপানিজ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়তে যেতে পারে। তো আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে যান সেক্ষেত্রে আপনাকে 4 বছর পড়াশোনা করতে হবে, এবং আপনি যদি কোনো ভোকেশনাল স্কুল
যেটাকে আমরা সেম্মনগাক্য বলে থাকি, সেই ক্ষেত্রে আপনাকে 2 বছর পড়াশোনা করতে হবে। এবার আমরা বি গ্রুপের সদস্যদের সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। বি গ্রুপের সদস্যরা হলো, আপনি এখনও জাপানে আসেননি, আপনি এখনই বাংলাদেশেই আছেন। এই ক্ষেত্রে আমি 4 জন ক্যারেক্টারকে এইখানে উপস্থাপন করেছি। আপনার পার্সন নাম্বার 3 উনি ধরে নেন এইচএসসি কমপ্লিটেড করা, এবং পার্সন নাম্বার 4 উনি ডিগ্রি কমপ্লিট করেছেন, এবং পার্সন নাম্বার 5 উনি আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, এবং পার্সন নাম্বার 6 উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। তো মাস্টার্স কমপ্লিট করার পরে আসাটা হয়তোবা অতটা যুক্তিযুক্ত হবে না অটোমোবাইল পড়তে, কারণ আপনার অনেক স্টাডি গ্যাপ এবং বয়স নষ্ট হবে। এই ক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে যে প্রসেসটা হবে সেটা হলো, আপনি বাংলাদেশ থেকে সরাসরি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে পারেন, এইটা একটা প্রসেস, কিংবা আপনি সরাসরি বাংলাদেশ থেকে জাপানের কোনো একটা ইউনিভার্সিটিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে আসতে পারেন। তো আপনি যদি প্রথমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন, সেক্ষেত্রে আপনি 2 বছর ল্যাঙ্গুয়েজ শেখার পরে তারপরে আমরা ইমেজটির রাইট সাইডে যেভাবে দেখিয়েছি, আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ডাইরেক্ট কোনো জাপানের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, কিংবা একটা ভোকেশনাল স্কুল এ ভর্তি হতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি ইউনিভার্সিটিতে যান, আপনার পড়াশোনাটা হবে 4 বছরের, এবং আপনি যদি ভোকেশনাল স্কুলে যান, সেক্ষেত্রে আপনার পড়াশোনার ডিউরেশন হবে 2 বছর। তো আমার দেখা মতে, আমার অভিজ্ঞতায় যেটা বলে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে আসাটা বেটার হবে, কারণ এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা অনেক প্র্যাকটিক্যাল বেসড। আপনাকে হাতে কলমে কাজ শিখতে হবে, হাতে কলমে কাজ করতে হবে। সুতরাং আপনি যদি জাপানিজ না জানেন, দিস ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। সেজন্য আমার রিকমেন্ডেশন হবে, আপনারা 2 বছর আগে জাপানে ল্যাঙ্গুয়েজ শিখতে আসবেন, তারপরে ওইখান থেকে আপনি ইউনিভার্সিটিতে না যেয়ে কোনো ভোকেশনাল স্কুলে যাবেন, এবং আপনি ওইখান থেকে 2 বছরের একটা ডিগ্রি নেবেন। ইউনিভার্সিটির ডিগ্রিটা নিতে পারলে অবশ্যই বেটার হবে আপনার স্যালারি কিংবা লং টার্মের জন্য, কিন্তু প্রসেসটা এক্ষেত্রে অনেকটা বড়। সেই জন্য আমার কুইক রিকমেন্ডেশন হলো, আপনারা একটা ভোকেশনাল স্কুল থেকে 2 বছরের একটা ডিগ্রি নিতে পারেন। চলুন এবার আমরা দেখি এই এ গ্রুপের সদস্যদের ভিসা স্ট্যাটাস কিভাবে চেঞ্জ করতে পারবে। তারা যেহেতু অলরেডি জাপানে আছে, তাদের নতুন করে সিওইর আর দরকার নেই। তারা যদি ইউনিভার্সিটিতে কিংবা ভোকেশনাল স্কুলে ভর্তি হয়, সেই ইউনিভার্সিটি কিংবা ভোকেশনাল স্কুলটি তাদের পক্ষ থেকে জাপানিজ ইমিগ্রেশনের কাছে আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জের জন্য অ্যাপ্লাই করবে, এবং জাপানিজ ইমিগ্রেশন ভিসা স্ট্যাটাস চেঞ্জ অ্যাপ্রুভ করার পরে আপনি সেইখানে ইউনিভার্সিটিতে কিংবা সেই ভোকেশনাল স্কুলে একজন স্টুডেন্ট হিসাবে পড়াশোনা শুরু করতে পারবেন এবং চালিয়ে যেতে পারবেন। চলুন এবার আমরা দেখি বি গ্রুপের সদস্যদের ভিসা প্রসেসিং এবং ওভারঅল ফ্লোটি কেমন হবে। আপনি যেহেতু এখনও জাপানে আসেননি, আপনি বাংলাদেশে আছেন, সেক্ষেত্রে আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হন কিংবা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হন, তারা আপনার জন্য জাপানিজ ইমিগ্রেশনের কাছে সিওইর অ্যাপ্লাই করবে, এবং সব ইনফরমেশন যাচাই বাছাইয়ের পরে সাধারণত 1 থেকে 3 মাসের মধ্যে জাপানিজ ইমিগ্রেশন সিওই ইস্যু করবে, এবং আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা ইউনিভার্সিটির মাধ্যমে সেই সিওইটি আপনার হাতে এসে পৌঁছাবে। তারপরে আপনি যখন সিওইটি আপনার হাতে পাবেন, তারপরে আপনি বাংলাদেশে এমবেসিতে আপনার ভিএফএস এর মাধ্যমে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটা সাধারণত হয়তো বা 2 সপ্তাহখানিক সময় লাগবে, তারপরে আপনি প্লেনের টিকিট কেটে জাপানে চলে আসবেন। চলুন এবার আমরা আমাদের মূল টপিকে ফিরি, এবং প্রথমেই বোঝার চেষ্টা করি যে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিংয়ের একটি শাখা, যেখানে যানবাহন, বিশেষ করে গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদি ডিজাইন, ডেভেলপমেন্ট, উৎপাদন ও মেরামতের কাজ নিয়ে পড়াশোনা করা হয়। আরও সহজভাবে বললে, অটোমোবাইল ইঞ্জিনিয়াররা এমন প্রযুক্তি ও যন্ত্রপাতি তৈরি করেন এবং উন্নত করেন যেগুলোর মাধ্যমে যানবাহনগুলো নিরাপদ, আরামদায়ক এবং দ্রুত এবং পরিবেশ বান্ধব হয়।
এখানে মূল কাজগুলোর মধ্যে যেগুলা রয়েছে সেগুলা হলো যানবাহনের ইঞ্জিন ডিজাইন করা, গাড়ির চেসিস, ব্রেক, ট্রান্সমিশন সিস্টেম উন্নয়ন করা, ফুয়েল সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম ইত্যাদির উন্নতি সাধন করা, গাড়ির নিরাপত্তা এবং পারফরম্যান্স টেস্টিং করা, নতুন প্রযুক্তি যেমন ইলেকট্রিক ভেহিকল, আমরা যাকে ইভি বলি, ব্যাটারি চালিত গাড়িগুলো, বা সেলফ ড্রাইভিং কার নিয়ে কাজ করা। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মূলত 3টি ভাগে বিভক্ত হবে। নাম্বার 1 হিসেবে বলতে হবে ডিজাইন ইঞ্জিনিয়ারিং, যানবাহনের বাহ্যিক ও আভ্যন্তরীণ ডিজাইন তৈরি করা। দ্বিতীয়টি হলো আপনার উৎপাদন ইঞ্জিনিয়ারিং, আমরা যেটাকে বলি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, যানবাহনের উৎপাদন পদ্ধতি পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করা। এবং 3 নাম্বার কাজটি হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D, নতুন প্রযুক্তি উদ্ভাবন করা। চলুন এবার আমরা দেখি আপনি কেন জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন। আপনারা আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে অলরেডি জেনে থেকেছেন যে আমি একজন জাপানে অটোমোটিভ IT ইঞ্জিনিয়ার এবং জাপানের একটা বিখ্যাত গাড়ির কোম্পানিতে দীর্ঘ 16 বছর হলো জব করছি। যার ফলে আপনি যদি আমাকে বলেন যে তোমার এক্সপার্টাইজ কোথায়, সেটা কিন্তু এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই হবে। তা আপনাদের আমি যেটা বলতে পারবো সেটা হলো যে আমার 16 বছরের এক্সপিরিয়েন্স যেহেতু এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে একটা দারুণ ধরনের সাজেশন দিতে পারবো। আমি ডিটেলে যাওয়ার আগে প্রথমে যেটা বলতে চাই, আপনারা জানেন জাপান হলো এমন একটা দেশ, প্রযুক্তি নির্ভরশীল একটা দেশ, ঠিক না? এটা একটা টেক কান্ট্রি। আপনাদের জাপান সম্পর্কেই চিন্তা করতে বললে কিন্তু প্রথমে আসবে কি জাপানের গাড়ি ইন্ডাস্ট্রি, টয়োটা, নিসান, হোন্ডা, মিৎসুবিশি, সুজুকি ইত্যাদি ইত্যাদি। আবার আমরা যদি জাপান সম্পর্কে আপনাকে আবার চিন্তা করতে বলি তাহলে হয়তো মাথায় আসবে আপনার সনি, আপনার প্যানাসোনিক, এই কোম্পানিগুলোই, ঠিক না? তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে প্রশ্ন উঠতেই পারে যে কেন জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। পৃথিবীতে এমন বহু দেশ আছে যেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, তাহলে কেন বিশেষভাবে জাপান? তো এই ক্ষেত্রে আমি বলতে চাই জাপান শুধুমাত্র গাড়ি বানানোর দেশ নয়, এটি একটি টেকনোলজিক্যাল বিপ্লবের কেন্দ্রবিন্দু। আপনারা কিছুটা ইনফরমেশন শুনে অবাক হবেন, আমি আপনাদের কিছু চমকপ্রদ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন না, প্রতি বছর জাপান প্রায় 88 লক্ষ গাড়ি রপ্তানি করে। 88 লক্ষ, হাজার নয়, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এবং জাপানের বর্তমানে অটোমোবাইল শিল্পের বাজার মূল্য প্রায় $340 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন হাউ বিগ? এবং শুধুমাত্র টয়োটা কোম্পানি বছরে প্রায় আপনার 1.2 কোটি গাড়ি বিক্রি করে। এবং জাপান একটা পলিসি নিয়েছে, সেটা হলো 2030 সালের মধ্যে জাপান তাদের সকল গাড়িকে ইভিতে রূপান্তরিত করবে অথবা হাইব্রিডে রূপান্তরিত করবে। তো এইখান থেকে আমি যেটা বোঝাতে চাইলাম যে তাহলে আপনি বুঝতে পারতেছেন যে জাপানে গাড়ির ইন্ডাস্ট্রিটা কত বড় এবং কত বিশাল। এবং যেটা আর একটা বলতে চাই যে আপনার 2024 সালে আপনি যে জাপানে যে আপনার 7-8টা যে বড় বড় গাড়ির ইন্ডাস্ট্রি আছে, এরা সবাই মিলে আপনার 2.2 কোটি গাড়ি উৎপাদন করেছে। তো এটা যে খালি জাপান উৎপাদন করেছে তা না, জাপানিজ কোম্পানিগুলোর বেজ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব দেশে আছে তাদের ফ্যাক্টরি। টোটালি তারা 2.2 কোটি গাড়ি উৎপাদন করেছে। তো এইখানে আমি যেটা বলতে চাই যে এই গাড়ির ইন্ডাস্ট্রি যেটা যেহেতু জাপানে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি তারা ইনকাম করে তাদের দেশের জন্য। তো এইখানে আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি হতে পারে একটা ভোকেশনাল স্কুলে, সেমন গাক্কোতে কিংবা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি পড়াশোনা শেষ করার আগেই আপনার জব ঠিক হয়ে যাবে। আপনি যদি একটা সেমন গাক্কোতে যান, দেখা যাবে সেকেন্ড ইয়ারে আপনার পাশ করার আগেই
বিভিন্ন জাপানিজ বড় বড় গাড়ির কোম্পানিগুলা ওখানে ইন্টারভিউ নিতে আসবে এবং ওইখানেই আপনার জব ঠিক হয়ে যাবে। এবং আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে ইউনিভার্সিটির ক্ষেত্রেও সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যেতে যেতেই দেখবেন যে বিভিন্ন ধরনের গাড়ির কোম্পানি আপনার ইউনিভার্সিটিতে আসবে এবং আপনার জবটা কিন্তু ওইখানেই ঠিক হয়ে যাবে। তার মানে আমি যেটা বারবার আপনাদের জোর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যদি জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েন আপনার জব নিয়ে তেমন কোনো চিন্তা নেই। তবে এখানে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই যেহেতু বারবার বলি আপনাকে কিন্তু দারুণভাবে জাপানিজ ভাষা শিখতে হবে, L2 কিংবা L1 লেভেল হতে হবে। এবং আমি পরবর্তীতে আপনাদের বেতন সম্পর্কেও বলবো, আপনি দেখবেন যে আপনি একটা সময় পরিশ্রম করলে এইখান থেকে কত বেতন পাইতে পারেন, কত হাই লেভেল হইতে পারে আপনার লাইফ। সুতরাং বুঝতে পারতেছেন এর ইম্পর্টেন্টটা। এবং আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে আপনি যদি ভবিষ্যতে গাড়ির প্রযুক্তির সাথে কাজ করতে চান, যেমন ইলেকট্রিক ভেহিকল, সেলফ ড্রাইভিং কার্স বা হাইড্রোজেন ফুয়েল টেকনোলজি, তাহলে কিন্তু আপনার জন্য জাপানই হবে একটা স্বপ্নের স্থান। এবং আমি আমার এই দীর্ঘ 16 বছরের জাপানিজ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা হলো যে জাপান কিন্তু শুধুই আপনার জাপানের অটোমোবাইল শিক্ষা ব্যবস্থাটাই উন্নত তা না, এখানে হচ্ছে আপনার বাস্তব ভিত্তিক কাজ করা হয়। তার মানে OJT বলেন, হ্যান্ডস অন বলেন, যেটা আপনি এখানে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারবেন, যার ফলে আপনি খুব সহজে জবও চেঞ্জ করতে পারবেন, আপনার বেতনও ধাপে ধাপে এগিয়ে নিতে পারবেন। এবং মনে রাখবেন যে এখানে শুধু আপনি বই পড়েই শিখবেন তা না, আপনি বাস্তবে গাড়ির ইঞ্জিন খুলবেন, তারা আপনাকে ইঞ্জিন নষ্ট করে দিবে, আপনি ঠিক করবেন, চেসিস ডিজাইন করবেন, ফুয়েল সিস্টেম টেস্ট করবেন, মানে এন্ড টু এন্ড আপনি একটা গাড়ির সব কিছু শিখে যাবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো জাপানি প্রতিষ্ঠানগুলো স্টুডেন্টদের পড়াশোনার সময় থেকেই পর্যবেক্ষণ করে এবং আপনি যদি মেধাবী হন দেখা যাচ্ছে আপনাকে ডাইরেক্ট কোনো বড় কোম্পানি আপনাকে সেখানে ইন্টার্নশিপের অফার দিবে এবং আপনি যখন সেখানে ইন্টার্নশিপ কমপ্লিট করবেন তারা কিন্তু আপনাকে ছাড়বে না অত সহজে, যতই বেতন আপনি হোক আপনাকে সেখানে ওরা নিয়ে নিবে। এবং একটা কথা না বললেই নয়, আপনার জাপানে আপনার স্টুডেন্টদের জন্য নিরাপত্তা, সম্মান এবং কাজের যে পরিবেশ এটা কিন্তু বিশ্বসেরা। সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে আমি কতভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি জাপানে যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়েন তাহলে এটা হবে ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর আপনার জন্য। আপনি বড় কিছু চিন্তা করবেন, ছোট কিছু না যে রেস্টুরেন্টে কাজ করে জীবনযাপন করব কিংবা কোনো ফ্যাক্টরিতে কাজ করব, এরকমটা আমি বলতেছি না। আপনার যদি চিন্তাভাবনা বড় হয়, আপনার যদি মাথা উঁচু করে দাঁড়ানোর ইচ্ছা হয়, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেক্টর, আই ক্যান গ্যারান্টি ইউ। এতক্ষণ আমি আপনাদেরকে বুঝালাম কেন জাপানে আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন, কিন্তু এইখানে একটা জিনিস আপনাদেরকে আমাকে সাবধান করতে হবে, সেইটা হলো আপনারা জাপানে জানেন আপনি যে লাইনে পড়াশোনা করবেন কিংবা যে লাইনে আপনার এক্সপার্টাইজ হবে সেইটা কিন্তু পরবর্তী লাইফে চেঞ্জ করা অনেক কঠিন। তার মানে আপনি যদি জাপানে অটোমোবাইল পড়াশোনা করে অটোমোবাইল ভিসা নিয়ে জব শুরু করেন এবং কিছুদিন যাওয়ার পর আপনার যদি আর ভালো না লাগে এবং আপনি যদি মনে করেন যে আপনি অন্য সেক্টরে মুভ করবেন, এটা কিন্তু প্রচণ্ড কঠিন হবে। তার মানে আপনি অটোমোবাইল সেক্টরে পড়াশোনা করবেন, জব করবেন, এইটা ঠিক করার আগে আপনাকে 10-15 বার হলেও চিন্তা করতে হবে যে আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না। আমি কিন্তু ভবিষ্যতে এই সেক্টর থেকে আর অত সহজে বের হয়ে এসে অন্য সেক্টরে যেতে পারবো না, আমার ভিসা চেঞ্জ করা কঠিন হয়ে যাবে ইমিগ্রেশনে। এই জিনিসগুলো আপনি বারবার আগে মাথার মধ্যে নেবেন এবং নিজের সাথে নিজে যুদ্ধ করে ডিসিশনটা নেবেন। সেক্টরটা দারুণ ভালো, কিন্তু এই ধরনের লিমিটেশনও কিন্তু থাকবে, এইটা আপনারা প্রথম থেকেই মাথায় নিয়ে একটু একটু করে আগাবেন। চলুন এবার আমরা জাপানের প্রথম 10টি শীর্ষ সেম্মনগাক্কো মানে ভোকেশনাল স্কুলগুলো সম্পর্কে, তাদের নামগুলো সম্পর্কে জেনে নেই। 1 নম্বরে রয়েছে নিসান অটোমোবাইল টেকনিক্যাল কলেজ, 2 নম্বরে রয়েছে টয়োটা কোবে অটোমোবাইল কলেজ,
3 নম্বরে রয়েছে ইয়ো মি ইউরি কলেজ অফ কার মেকানিক্স। 4 নম্বরে রয়েছে সাইতামা অটোমোবাইল কলেজ। 5 নম্বরে রয়েছে ওতা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। 6 নম্বরে রয়েছে টোকিও প্রফেশনাল কলেজ অফ অটোমোবাইল টেকনোলজি। 7 নম্বরে রয়েছে জাপান ইলেকট্রনিক্স কলেজ জেইসি। 8 নম্বরে রয়েছে নিহন অটোমোবাইল কলেজ NATS। 9 নম্বরে রয়েছে ইয়োকোহামা টেকনো অটো কলেজ। 10 নম্বরে রয়েছে নাগোয়া অটোমোবাইল টেকনিক্যাল কলেজ। আমি এই প্রত্যেকটা আপনার সেম্মন গাক্কো কিংবা ভোকেশনাল স্কুলগুলোর আপনার লিঙ্ক আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা একে একে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে আপনারা শিওর হবেন, প্রত্যেকটা জিনিস আপনারা ইংলিশেও পাবেন। চলুন এবার আমরা দেখে নেই জাপানের শীর্ষ 10টি বিশ্ববিদ্যালয়ের নাম যেখানে আপনার জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ভালো ভালো সুযোগ রয়েছে। আমাদের প্রথমেই রয়েছে নাগোয়া ইউনিভার্সিটি। 2 নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ টোকিও, এটা খুবই নামকরা ইউনিভার্সিটি। তারপরে 3 নম্বরে রয়েছে কিয়োতো ইউনিভার্সিটি। 4 নম্বরে রয়েছে ওসাকা ইউনিভার্সিটি। 5 নম্বরে রয়েছে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও খুব নামকরা ইউনিভার্সিটি। 6 নম্বরে রয়েছে তোহোকু ইউনিভার্সিটি। 7 নম্বরে রয়েছে কিউশি ইউনিভার্সিটি। 8 নম্বরে রয়েছে আইচি ইনস্টিটিউট অফ টেকনোলজি। 9 নম্বরে রয়েছে কানাগাওয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। 10 নম্বরে রয়েছে ওসাকা সানগিও ইউনিভার্সিটি। চলুন এবার আমরা দেখার চেষ্টা করি আপনার ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা, কী ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে এবং কী ধরনের যোগ্যতা আপনার লাগতে পারে। যদি আপনার লক্ষ্য হয় বাস্তব কাজ শেখা এবং দ্রুত চাকরিতে ঢুকে পড়া, তাহলে সেম্মন গাক্কো হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। সেম্মন গাক্কো মানে ভোকেশনাল স্কুল, মানে পলিটেকনিক টাইপের একটা ইনস্টিটিউট। চলুন আমরা দেখি সেম্মন গাক্কোতে ভর্তি কিভাবে হতে হয়। একাডেমিক যোগ্যতা হিসাবে কমপক্ষে আপনাকে HSC পাস হতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে। ভাষার দক্ষতার ক্ষেত্রে প্লিজ নোট, প্রত্যেকটা সেম্মন গাক্কো ক্লাস জাপানিজ ভাষায় হয়, তাই আপনাকে জাপানিজে অনেক ভালো হতে হবে এবং JLPT N2 লেভেল বা অন্তত N3 লেভেল কমপ্লিট থাকতে হবে। এবং আবেদন প্রক্রিয়ার মধ্যে আমরা যেটা দেখতেছি, আপনাকে অনলাইনে বা এজেন্টের মাধ্যমে এটা করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এটা টাইম টু টাইম চেঞ্জ হবে। তারপরে একটা ধারণা দেই, একাডেমিক সার্টিফিকেট, JLPTর সার্টিফিকেট, SOP মানে আপনার স্টাডি অফ পারপাস, এটা আপনাকে সুন্দর করে লিখতে হবে, পাসপোর্ট কপি, ব্যাংক স্টেটমেন্ট। সাধারণত এই ডকুমেন্টসগুলোই লেগে থাকে, কিন্তু যেটা বললাম যে টাইম টু টাইম এবং প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান যেহেতু আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, এটা জাস্ট একটা আপনার ইনফরমেশন পারপাস আমি শেয়ার করলাম। এবং ইন্টারভিউর ক্ষেত্রে বেশিরভাগ সেম্মন গাক্কো সরাসরি অ্যাডমিশন ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে দেখা যায় যে ছাত্রগুলার ভাষা দক্ষতা ভালো এবং পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশন ভালো, তাদেরকে তারা নিতে অনেকটাই আগ্রহী হয়। এবং 5 নম্বরে আমরা দেখতেছি ভিসা প্রসেসিং। যখন আপনার এই সেম্মন গাক্কোর সাথে ইন্টারভিউ আপনি টিকে গেলেন, তারপরে আপনার COE ইস্যু করা হবে এবং তারপরে আপনি দেশ থেকে ভিসার জন্য আবেদন করবেন। এখানে শেষে আমি যে একটা টিপস দিতে চাই সেটা হলো যে আপনার রিয়াল টিপস হিসাবে আপনার অ্যাডমিশন ইন্টারভিউয়ের জন্য জাপানি ভাষার নিজের পরিচিতি, আমরা যেটাকে জাপানিজে জিকো শৌকাই বলি, এবং আপনি কেন এই গাক্কোতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চান, এগুলো প্র্যাকটিস করুন এবং ইন্টারভিউয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে চেষ্টা করুন। এবং আমি আগে যেটা বলে আসলাম যে আপনার সেম্মন গাক্কোতে পুরোপুরি পড়াশোনা হবে জাপানিজে, সুতরাং আপনার যদি JLPT N2 না থাকে সেক্ষেত্রে ভালো একটা সেম্মন গাক্কো পাওয়া আপনার জন্য বেশ কঠিন হয়ে যাবে। এবং আপনার সময়কাল সম্পর্কে আমরা যেটা বলতে চাই, মানে কেমন সময় লাগতে পারে আবেদন থেকে আবেদন করার
ওই টাইমটা থেকে ক্লাস শুরু পর্যন্ত সময় প্রায় 4 থেকে 6 মাস লাগতে পারে। সেমনগাক্কোতে আপনি যখন পড়বেন, আপনি 2 বছর পড়ার পরে সরাসরি বিভিন্ন গাড়ির কোম্পানিতে ইন্টার্নশিপ কিংবা চাকরির সুযোগ তৈরি হয়ে যাবে। সাধারণত বিভিন্ন গাড়ির কোম্পানি কিংবা পার্টস যারা বানায়, গাড়ির পার্টস যারা বানায় সেই কোম্পানিগুলো থেকে আপনাদের সেমনগাক্কোতে সেকেন্ড ইয়ারে এসে তারা আপনাদের সাথে ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে এবং সরাসরি জবটা কিন্তু আপনি ওইখান থেকেই ইচ্ছা করলে ম্যানেজ করে নিতে পারবেন। চলুন এবার আমরা দেখি, আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তবে প্রস্তুতি একটু বেশি কঠিন হবে, একটু জটিল হবে, কিন্তু আপনার ভবিষ্যতের জন্য কিন্তু সেমনগাক্কো থেকে অনেক বেটার হবে। কারণ আপনি এখানে একটা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কিংবা একটা মাস্টার ডিগ্রি নিচ্ছেন। আমরা আরেকটু আগে সেমনগাক্কোতে যেটা বলে আসলাম আপনার পলিটেকনিক ইনস্টিটিউটে, সেটা হলো যে আপনি কুইক যদি জব শুরু করতে চান এবং 2 বছরের মধ্যে যদি একটা ডিপ্লোমা নিতে চান, সেই ক্ষেত্রে আপনার সেমনগাক্কো বেটার। এখানে আপনার ইউনিভার্সিটিতে একাডেমিক যোগ্যতা হিসাবে যেটা আমরা আপনাকে বলতে চাই সেটা হলো যে এইচএসসি বা সমমান পাশ করতে হবে এবং আপনার ভালো রেজাল্ট হলে ভালো হয়, যেমন জিপিএ 4+ বা সমমানের, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে আপনার জন্য ভালো হবে। এবং আমি যে ইউনিভার্সিটিগুলোর আপনার অ্যাড্রেস দিয়েছি এখানে, আরেকটু আগে যেগুলো বলে আসলাম, এগুলো জাপানে খুব নাম করা ইউনিভার্সিটি। তার মানে যে আপনি এগুলাতে পড়লে আপনি খালি জাপানেই না, আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস অটোমোটিভ ইঞ্জিনিয়ার হতে পারবেন। এক্ষেত্রে ভাষার দক্ষতা, যদি আপনি ইংলিশ কোর্সের মাধ্যমে পড়েন, এইখানে আপনার 2টা আপনি পাবেন, আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করবে, কিন্তু 2টা কোর্স পেতে পারেন আপনি। একটা হলো আপনি পুরোপুরি ইংলিশে পড়বেন, আর একটা হলো আপনি জাপানিজের মাধ্যমে পড়বেন। তা আপনি যদি ইংলিশ কোর্সের মাধ্যমে পড়েন তাহলে IELTS স্কোর 6 বা তার বেশি হতে হবে, আর যদি জাপানিজ মাধ্যমে পড়েন তাহলে JLPT N2 বা তার বেশি লেভেল লাগবে। এবং আবেদন প্রক্রিয়াটার ক্ষেত্রে আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে, এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেদে চেঞ্জ হবে। তারপরেও একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো রাখবে, ইংলিশ জাপানিজ প্রফিসিয়েন্সি টেস্টের স্কোর লাগবে, SOP স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে আপনার 1-2টা রিকমেন্ডেশন লেটার, আপনি যদি কোনো টিচারের সাথে যোগাযোগ করেন কিংবা কোনো টিচার যদি আপনাকে স্পন্সর করতে চায়, এবং পাসপোর্ট কপি এবং ব্যাংক স্টেটমেন্ট। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আলাদা এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ নিতে পারে, যেমন নাগোয়া ইউনিভার্সিটি, টোকিও টেক, এবং এরা সাধারণত আপনার ইঞ্জিনিয়ারিং স্কিল টেস্ট আপনার জন্য আয়োজন করতে পারে। এবং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি পাওয়ার পর আপনি নিজের দেশে মানে বাংলাদেশে VSF এর মাধ্যমে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আপনার এখানে আমি একটা রিয়াল টিপস হিসেবে দিতে চাই যে আপনি যখন SOP লেখার সময় গাড়ি বা প্রযুক্তির প্রতি নিজের প্যাশন পরিষ্কার করে দেখানোর চেষ্টা করবেন, যে আমি গাড়ি সম্পর্কে আমি খুব আগ্রহী এবং গাড়ির ইন্ডাস্ট্রি আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন, আমি গাড়িতে পড়তে চাই, এই জন্য আমি তোমার ইউনিভার্সিটিতে আমি আসতে চাই। এবং আগে থেকে স্কলারশিপের জন্য আবেদন করে রাখতে পারেন, যেমন মেক্সড এবং জাসো। এখন চলুন আমরা দেখি কী ধরনের সময় রাখতে পারে। সো ভর্তি প্রসেস শুরু থেকে ভিসা হাতে পেতে আপনার 6 থেকে 8 মাস সময় লেগে যাবে। তাই আমি আপনাদের রিকমেন্ড করব অন্তত 1 বছর আগে থেকেই আপনি আপনার ডিসিশন ফাইনাল করেন এবং কাজ শুরু করে দেন। চলুন এবার আমরা পড়াশোনার খরচ ও স্কলারশিপ সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। সেমনগাক্কোতে পড়াশোনার খরচ তুলনামূলক একটু সস্তা হবে ইউনিভার্সিটির থেকে, কিন্তু আগে যেটা বলে এসেছি এখানে ভাষাগত দক্ষতাটা খুবই ইম্পর্টেন্ট। তা আমরা যদি টিউশন ফি আপনার দিকটা দেখতে চাই তাহলে আপনাকে বছরে আপনার 8 লক্ষ ইয়েন থেকে 13 লক্ষ ইয়েনের মধ্যে হবে। এটা স্কুল ভেদে ডিফারেন্ট হবে,
ভালো স্কুলগুলোতে সাধারণত আপনার 12 থেকে 13 লক্ষ ইয়েনের মতো পার ইয়ার আপনাকে টিউশন ফি দিতে হবে। অন্যান্য খরচের মধ্যে আছে আপনার অ্যাডমিশন ফি 1 লক্ষ থেকে 2 লক্ষ ইয়েনের মধ্যে হবে। টুলস, ইউনিফর্ম, বিমা এগুলা 50,000 থেকে 1 লক্ষ ইয়েনের মধ্যে হবে। এবং বাসস্থানের খাবার আপনার 50,000 থেকে 80,000 ইয়েনের মধ্যে মাসে আপনি হয়তোবা চালাই ফেলতে পারবেন। এবং স্কলারশিপের অপশন হিসাবে আপনার জাসো স্কলারশিপ ফর অনলি দ্য ভোকেশনাল স্টুডেন্ট প্রতি মাসে আপনি কেমন পাবেন এটা ফিক্সড করে বলা মুশকিল, কিন্তু মোটামুটি আপনি যদি পেয়ে যান তাহলে আপনার 48,000 ইয়েনের মতো পেতে পারেন। এবং কিছু কিছু আপনার সেমন গাক্কোতে আপনার স্কুল স্পেসিফিক আপনার স্কলারশিপ আছে। সেইগুলো হচ্ছে বিশেষ করে যারা ইন্টারভিউয়ে ভালো করবে এবং যাদের আপনার জেএলপিটিতে ভালো স্কোর আছে, সে ধরেন জেএলপিটি N2 কমপ্লিট করা কিংবা N1 কমপ্লিট করা, এক্ষেত্রে কিন্তু আপনি সেমন গাক্কোতেও একটা ছোটোখাটো স্কলারশিপ পেতে পারেন। এবং আপনার যে টিউশন ফি ডিডাকশন আপনার কিছু কিছু আপনার সেমন গাক্কোতে 20 থেকে 50% টিউশন ফি ছাড় পেতে পারেন, কিন্তু এই ক্ষেত্রেও আমি যেটুক জানি আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটির উপরে তারা এটা নির্ধারণ করবে। এবং আপনাকে রিয়াল টিপস হিসাবে যেটা দিতে বলতে চাই, আপনার বেশিরভাগ সেমন গাক্কোতেই যেগুলো ভালো মানের আপনার জেএলপিটি N2 কমপ্লিট না থাকলে আপনাকে ভর্তিও নেবে না এবং স্কলারশিপও দিবে না। এই জায়গাটা আপনারা একটু নজর দিবেন এবং ভালো করে জাপানিজ শেখার চেষ্টা করবেন। চলুন এবার আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ এবং স্কলারশিপ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ তুলনামূলক একটু বেশি হবে এবং এখানে স্কলারশিপের সুযোগও অনেক বেশি। আপনার টিউশন ফি যদি আমি বলি তাহলে আপনার এখানে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেটা ন্যাশনাল পাবলিক ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি, এর উপরে রাত দিন ডিফারেন্স হয়ে যাবে। আপনি যদি কোনো ন্যাশনাল কিংবা পাবলিক ইউনিভার্সিটিতে যে থাকেন কিংবা যেতে চান তাহলে আপনার বাৎসরিক আপনার টিউশন ফি মোটামুটি 6 লক্ষ ইয়েনের মতো হবে। এবং এর সাথে আপনার অন্যান্য খরচ আছে কিছু। এবং আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে চান তাহলে আপনাকে মোটামুটি 9 লক্ষ ইয়েন থেকে 16 লক্ষ ইয়েনের একটা বাজেট রাখতে হবে। এছাড়া আপনার ভর্তি ফি আছে, তারপরে আপনার হোস্টেল বাসস্থান খরচ আছে এবং খাবার যাতায়াত অন্যান্য খরচ তো আছেই। তে আপনাকে মোটামুটি আনুমানিক খরচ হিসাবে বছরে প্রায় আপনার 12 লাখ ইয়েন থেকে 23 লাখ ইয়েনের মধ্যে হতে পারে। তো এত ডিফারেন্সটা কি জন্য? আগে যেটা বলে আসলাম, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে গেলে খরচ অনেক কম, তাহলে 12-13 লাখ টাকা ইয়েনই হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যান সেক্ষেত্রে ন্যূনতম আপনাকে 22 থেকে 23 লাখ ইয়েন আপনার খরচ হবে। এবং টোকিওর বাইরে যদি আপনি পড়াশোনা করেন কিংবা থাকতে চান সেক্ষেত্রে আপনার খরচটা 20-25% কম হবে। আপনার স্কলারশিপের অপশনগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই, মেক্স টেস্ট স্কলারশিপ আছে। এখানে আপনি ফ্রি টিউশন এবং মাসিক ভাতা। আমি সঠিক এখনকার রেটটা জানি না, আমি যতটুকু জানি 1,17,000 ইয়েন আপনি মাসে পাবেন। এবং আপনাকে আবেদন করতে হবে জাপান দূতাবাসের মাধ্যমে বা বিশ্ববিদ্যালয়ের রিকমেন্ডেশনের মাধ্যমে আপনি এটা পেতে পারেন। আর একটা স্কলারশিপ হতে পারে, সেটা হচ্ছে জাসো স্কলারশিপ, জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন। আপনার এরা মাসে 48,000 ইয়েনের মতো একটা ভাতা দিয়ে থাকে। এখানে আপনার সাধারণত ভালো রেজাল্ট ও আর্থিক অবস্থা বিবেচনা করে এইটা দেওয়া হয়। এছাড়া ইউনিভার্সিটিতে স্পেসিফিক কিছু স্কলারশিপ থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ থাকে এবং আপনার প্রত্যেকটা আপনার প্রিফেকচারে তাদের নিজস্ব স্কলারশিপ থাকে এবং আপনার বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের স্কলারশিপও আছে। এগুলা আপনি যদি প্রথমে ম্যানেজ না করতে পারেন তাহলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনাকে এগুলো ম্যানেজ করতে হবে। এখানে আমি আপনাদের একটা টিপস দিতে চাই, সেটা হলো যে স্কলারশিপের জন্য এসওপি আর রিকমেন্ডেশন লেটার খুব ভালো করে আপনাকে তৈরি করতে হবে। প্রাথমিক পর্যায়ে এমবেসি রিকমেন্ডেশন,
নেক্সট আবেদন করাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনি জাপানি ইউনিভার্সিটিতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চান। ভিডিওটি আবার বড় হয়ে গেল, কিন্তু আমার যেহেতু উদ্দেশ্য আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানো এবং প্রত্যেকটা স্টেপে কিছুটা আলোচনা করা, আমার ওপিনিয়ন দেওয়া, সেই জন্য একটু বড় হয়ে যাবে আমার ভিডিওগুলো, সেজন্য দুঃখিত। এবং আমরা প্রথমে যেহেতু বলে এসেছি যে এই ভিডিওটি 2টা পার্ট করব, কারণ একটা পার্ট বানাতেই তো প্রায় 40 মিনিট লেগে গেল। আমি যদি 2টা পার্ট একসাথে করতাম তাহলে ভিডিওটা 1 ঘন্টা 60 মিনিটের মতো হয়ে যেত। দ্যাট ইজ টু বিগ। তাহলে আমরা দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব স্টুডেন্ট লাইফ ও পার্ট টাইম কাজ কেমন হতে পারে, লাইফটা কেমন হতে পারে আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে, এবং গ্র্যাজুয়েশন করার পর ক্যারিয়ারের যে অপশনগুলো থাকবে, এবং জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার লং টার্ম অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো, এবং আমি কিছু রিয়েল লাইফ টিপস এবং আর্নিং দেওয়ার চেষ্টা করব। আপনাদের কি কি জিনিসগুলো প্রথম থেকে ভুল করা যাবে না সেগুলোও থাকবে, এবং সাধারণ যে 5টি মিসকনসেপশন, যে সাধারণ ভুল ধারণাগুলো আছে সেগুলো আপনাদের নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। এবং ফাইনালি আমি নেক্সট ভিডিওতে রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করারও চেষ্টা করব। তো এইখানে আমি যেটা আবারও বলি যে আমি যেহেতু একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ার এবং এই ফিল্ডে 16 বছর হলো আছি, তা আমার দেখা জাপানে আপনার 2টা সেক্টর আমি সবসময় বলে আসি। সেটা হলো নাম্বার 1 হচ্ছে আপনি কুইক জব করতে গেলে এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট, অ্যান্ড দেন দ্য নেক্সট হলো আপনার আইটি ইঞ্জিনিয়ার। এই দুটাতে আপনি জাপানে অনেক টাকা বেতন পেতে পারেন, অনেক একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। বাকি জবগুলো যে খারাপ হবে আমি তা বলছি না, কিন্তু এদের আর্নিং অনেক হাই এবং লাইফ অনেক স্টেবল। কারণ জাপান একটা টেকনিক্যাল দেশ, এখানে আপনি আর্টসের সাবজেক্টের যে কাজগুলো সেগুলো করলে আপনি বেতন ভালোই পাবেন, কিন্তু এত হাই আপনার বেতন হবে না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।